আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। বিআরসি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আজ আমরা যে বিষয়ে ক্লাসটি করতে যাচ্ছি সেটি ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম, যাকে বলা হয় হচ্ছে টেন্স। ইংরেজি গ্রামারটা মূলত পক্ষে অনেকটাই ডিপেন্ড করে টেন্সের উপরে। যদি আমরা টেন্স সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে পারি, আশা করি ইংরেজি গ্রামারে আমরা অনেক দূরে এগিয়ে যাব এবং অনেক গ্রামারের সাথে এই টেন্সের সম্পর্ক আছে। চলো আমরা তাহলে ক্লাসে চলে যাই। টেন্স, যার বাংলা অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। সাধারণত আমরা প্রতিনিয়ত বাংলাতে যে সকল কথাবার্তাগুলো বলি অথবা ইংরেজি ভাষায় ইংরেজিতে যদি কোনো কথা বলতে চাই, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা কথা কোনো না কোনো কালের সাথে সম্পর্কযুক্ত। হয় আমরা বর্তমান কালের কোনো কথা বলি, না হয় আমরা অতীতকালের কোনো কথা বলি, কিংবা ভবিষ্যৎকালের কোনো কথা বলি। সেই ভিত্তিতেই টেন্সকে মূলত পক্ষে তিন ভাগে ভাগ করা যায়। যদি আমরা টেন্সের ডেফিনিশন বা সংজ্ঞাটা দেখি তাহলে কি হয়? আমরা টেন্সের সঙ্গে এখানে কি লিখেছি? ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে আমরা বর্তমান কাল হোক, অতীতকাল হোক, ভবিষ্যৎকাল হোক, যখনই আমরা কোনো কাজের কথা বলি সেটি কখনো কোনো না কোনো কালের সাথে সম্পর্ক থাকে। হতে পারে সেই কাজটি বর্তমান কালের, হতে পারে সেই কাজটি অতীতকালের, হতে পারে সেই কাজটি ভবিষ্যৎকালের। অর্থাৎ ক্রিয়া সম্পাদনের যে সময়টা, ক্রিয়া সংগঠিত হওয়ার যে সময়টা, সেটাকে মূলত পক্ষে টেন্স বলে। যদি আমি অন্যভাবে বলতে চাই, সময়ের পরিবর্তনের সাথে ভার্ব বা ক্রিয়ার রূপের পরিবর্তনই হচ্ছে টেন্স। তাহলে সেই টেন্সটি কয় ভাগে ভাগ করতে পারি? আমরা তিন ভাগে ভাগ করতে পারি, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। অর্থাৎ প্রেজেন্টের বাংলা আমরা সবাই জানি বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা টেন্স যেটা ক্রিয়া সম্পাদন হয়, সেই সম্পাদনটা কয়টা কালের ভিত্তিতে হয়? তিনটা কালের ভিত্তিতে হয়, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আচ্ছা, এখন বর্তমান কালে আমরা যে কথাগুলো বলি, অতীতকালে যে কথাগুলো বলি, ফিউচার অর্থাৎ ভবিষ্যৎকালে আমরা যে কথাগুলো বলি, এই প্রত্যেকটা কালের কথাগুলোকে আবার আমরা চার ভাগে ভাগ করতে পারি। সেই ভিত্তিতে হয় হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সেই ক্ষেত্রে প্রতিটি টেন্সকে যদি আমরা চার ভাগে ভাগ করি, সো টেন্স কত হয়? 3 * 4, অর্থাৎ টোটাল টেন্স হচ্ছে 12 প্রকার। এখন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টের চারটা হবে, পাস্টের চারটা হবে, ফিউচারের চারটা হবে। সেই ক্ষেত্রে তিনটা কালে এই চার প্রকার দিয়ে টোটাল 3 * 4 টোটাল 12 প্রকার হবে টোটাল টেন্স। সেই ক্ষেত্রে প্রথমটি কি দাঁড়ায়? প্রেজেন্ট টেন্সের আজকে আমরা দেখব। প্রেজেন্ট দেখতেছি হচ্ছে এখানে কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করা আছে। আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে প্রথম যে টেন্সের প্রকারটা প্রেজেন্ট টেন্সের, সেটা নিয়ে আমরা আলোচনা করি। দেখি কি যাচ্ছে, দেখা যাচ্ছে। প্রেজেন্ট ইনডিফিনিট বর্তমানকালে ক্রিয়ার সাধারণ রূপ বোঝায়। অর্থাৎ বাংলা রূপে ক্রিয়ার শেষে এ, অ, উ, ও, ই, অর্থাৎ ক্রিয়ার স্বাভাবিক অর্থ। যেমন বর্তমানকালে আমি কথা বলি, সে খেলে, তারা যায়, আমি করি। অর্থাৎ ক্রিয়াটার শেষে, এখানে আমি একটা एग्जांपल লিখে দিয়েছি, আমরা মাঠে ক্রিকেট খেলি, খেলির শেষে ই আছে, কিংবা সে মাঠে ক্রিকেট খেলে, খেলের শেষে এ আছে। অর্থাৎ ক্রিয়ার স্বাভাবিক অর্থ। বর্তমানকালে ক্রিয়াটা যদি স্বাভাবিকভাবে ঘটে তখন সেটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট। ইংরেজিতে যদি আমরা স্ট্রাকচার বা গঠন প্রণালী এটা দেখি, তাহলে কি আছে? এখানে সাবজেক্ট প্লাস ভার্ব 1 অথবা ভার্ব 1 এর সাথে as by s প্লাস আদার্স ওয়ার্ড। এখন एग्जांपलটা যদি আমরা দেখি, কি লেখা আছে? উই প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড। অর্থাৎ আমরা মাঠে ক্রিকেট খেলি, সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব 1 হচ্ছে প্লে, ক্রিকেট ইন দ্য ফিল্ড। আমরা মাঠে ক্রিকেট খেলি, অর্থাৎ ক্রিয়ার স্বাভাবিক অর্থ হচ্ছে খেলা। আর এই খেলার সাথে বাংলা রূপগুলা ই, খেলি যখন হয় তখনই হয়ে গেছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, কিংবা সে মাঠে ক্রিকেট খেলে, খেলার সাথে এ যুক্ত হয়ে গেছে। অর্থাৎ ক্রিয়ার স্বাভাবিক অর্থ বর্তমানকালে প্রকাশ পেয়েছে, সেই ক্ষেত্রে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। হি প্লেস ক্রিকেট ইন দ্য ফিল্ড। এখন প্রশ্ন জাগে, স্যার এখানে উই প্লে ক্রিকেট, এখানে হি প্লেস ক্রিকেট কেন? এটাও ভার্ব 1, এটাও ভার্ব 1। স্ট্রাকচারে আমরা কি দেখতে পাচ্ছি? সাবজেক্ট প্লাস ভার্ব 1 অথবা ভার্ব 1 এর সাথে as by s প্লাস আদার্স ওয়ার্ড। এখানে একটু আলোচনার বিষয় আছে, কখন ভার্ব 1 হয় কিংবা কখন ভার্ব 1 প্লাস as by s হয়। সেই ক্ষেত্রে আমাদের স্পষ্ট কিছু ধারণা থাকতে হবে। দুইটা বিষয় আমরা ধারণা নিচ্ছি। ভার্বের রূপ বলতে কি বোঝায়? B1 টা আসলে কোনটা?
এখানে প্রত্যেকটা ভার্বের রূপান্তরের দিক থেকে তিনটা রূপ আছে, যেটাকে বলা হয় প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা বলতে পারি B1, B2 এবং B3। অর্থাৎ B1 হচ্ছে প্লে, B2 হচ্ছে প্লেড, প্লেড। সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটের শর্ত অনুযায়ী, গঠনের শর্ত অনুযায়ী ভার্বটা হবে B1। এখন B1 হলেও কখন B1 হয়, কখন B1 প্লাস S বাই S হবে, সেই জন্য আমাদের ধারণা থাকতে হবে পার্সনের বিষয়ে। আমরা পার্সনকে কয় ভাগে ভাগ করতে পারি? তিন ভাগে ভাগ করতে পারি। যেমন প্রেজেন্ট, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। টোটাল পার্সন তিন ভাগে বিভক্ত, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এখন ফার্স্ট পারসন খুব সহজভাবে আমরা মনে রাখবো। ফার্স্ট পারসন হচ্ছে আই উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ ইউ, অর্থাৎ ফার্স্ট পারসনের সিঙ্গুলারটা হচ্ছে আই, ফার্স্ট পারসনের প্লুরালটা হচ্ছে উই। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, সেকেন্ড পারসনের প্লুরালটাও ইউ, অর্থাৎ ইউ অর্থ তুমিও হয়, তোমরাও হয়। আচ্ছা, খুব সহজভাবে আমরা থার্ড পারসন, এখানে কিন্তু কোনো লিমিটেড ওয়ার্ড নাই, অর্থাৎ ফিক্সড কোনো ওয়ার্ড নাই। খুব সহজভাবে যদি আমরা মনে রাখি, একটা লাইনে আমরা মনে রাখতে পারি আই উই ইউ, এই তিনটা ওয়ার্ড ছাড়া বাকি যা আছে সবই থার্ড পারসন। আই উই কে যদি আমি ফার্স্ট পারসন ধরি, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, অর্থাৎ আই উই ইউ ছাড়া বাকি সবকিছু হচ্ছে থার্ড পারসন। এখানে আমি একটা রুল নোট করে দিয়েছি তোমাদের জন্য, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন B1 প্লাস S বাই S হয়। তাহলে আই হলে S বাই S হবে না, উই হলে S বাই S হবে না, ইউ হলে বারবারের সাথে S বাই S হবে না, এই ইউটা হলেও বারবারের সাথে S বাই S হবে না। কখন হবে? থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ এই বক্সের মধ্যে পড়ে ওই ধরনের সাবজেক্টের সাথে বারবারের সাথে কি হবে? S বাই S হবে। এখন আমি এখানে হি প্লেস লেখা, হি, এই হিটা বক্সের কোন ঘরের আওতাধীনে পড়ে? হি কি আই এর ঘরে পড়ে? হি কি উই এর ঘরে পড়ে? ইউ কি হির মধ্যে পড়ে? পড়ে না। তাহলে বাকি সব একক, বাকি সব একাধিক। হি দিয়ে কি বোঝায়? একজন না একাধিক বোঝায়। সব সময় হি অর্থ হচ্ছে সে, বাকি সব এককের ঘরে হচ্ছে হি। তাহলে এখানে যদি আমি হি বসাই, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ভার্ব 1 প্রেজেন্ট ইনডিফিনিট যখন হবে তখন ভার্ব 1 এর সাথে অবশ্যই যে ভার্বটা আনবো সেই ভার্বটার সাথে আমাদের S যোগ করতে হবে। আরো ভার্ব আছে, যেমন দা বয়, থার্ড পারসন সিঙ্গুলার। যদি আমি বয়েজ বলে ফেলি, থার্ড পারসন প্লুরাল হয়ে যাবে। দ্য টিচার, থার্ড পারসন সিঙ্গুলার, দ্য টিচার্স, থার্ড পারসন প্লুরাল। অর্থাৎ আই উই ইউ ছাড়া যদি কোনো একক সাবজেক্ট আসে, অর্থাৎ আই উই ইউ ছাড়া যদি কোনো সাবজেক্টের অর্থ একজন বোঝায়, তখন সেটা হবে থার্ড পারসন সিঙ্গুলার। আর তখনই আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে যে ভার্বটা আসবে সেটার সাথে S বাই S যোগ করতে হবে। আমি তোমাদেরকে একটা পরের সেন্টেন্স যদি আমরা করি, ধরো আমি লিখছি হচ্ছে বালকটি মাঠে কাজ করে, বালকটি মাঠে কাজ করে, বালকটি মাঠে কাজ করে। সাবজেক্ট হচ্ছে দা বয়, কাজ করে প্রেজেন্ট ইনডিফিনিট, করের সাথে এ আসছে বাংলা রূপ অনুযায়ী। তাহলে দা বয় ওয়ার্ক, শুধু ওয়ার্ক দিলে কি হবে? এখানে আমার সব এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়ার সময় আমাদের সরাসরি মনে রাখতে হবে একটা রুটের ব্যাপারে, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়, আমি যখন সাবজেক্টটা লিখছি তার সাথে আমার ধারণা থাকতে হবে সেটি কি থার্ড পারসন সিঙ্গুলার কিনা। আচ্ছা, দা বয়, এটা কি ফার্স্ট পারসনে পড়ে? ফার্স্ট পারসনে পড়ে না, সেকেন্ড পারসনেও হয় না, থার্ড পারসনের একক না একাধিক? দা বয়, এখানে বয়েজ নাই, বয়েজ হলে হবে বালকরা, বয়েজ দা বয় যেহেতু বলা আছে নিশ্চয়ই যে কোনো একজন বালককে নির্দেশ করা আছে, দা বয় হচ্ছে বালকটি। তো সেই ক্ষেত্রে আমি শুধু ওয়ার্ক দিলে হবে না, ওয়ার্কের সাথে আমাকে S দিতে হবে। দা বয় ওয়ার্কস ইন দ্য ফিল্ড। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যাপারে তোমাদের অনেকটাই ধারণা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা পরীক্ষাতে এখন কিভাবে আসতে পারে সেই বিষয়ে আমরা একটু দেখি। পরীক্ষাতে হয় তোমাদের এরকম ভাবে লেখা থাকতে পারে, একটা ফুল সেন্টেন্স দেয়া থাকবে, যেমন হি ড্যাশ টু স্কুল, ব্র্যাকেটে ভার্বটা কিন্তু দেয়া থাকবে তোমাদের গো, বলা থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট করার জন্য। তাহলে এখানে সাবজেক্টটা দেয়া আছে আমার এই ভার্বটাকে B1 এ তুলতে হবে। তাহলে B1 টা কি হয়? গো, B1 হচ্ছে গো,
B2 হচ্ছে when, B3 হচ্ছে gone। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার অনুযায়ী আসবে হচ্ছে B1, আমি বসাবো এখানে go। এখন তাহলে কি গো বসাইলে হয়ে যাবে কিনা সেটা আমার মনে রাখার জন্য সব সময় আমি তোমাদেরকে বলে রাখি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখনই করতে যাবে তখনই এই নোটটার কথা মনে রাখবা। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, ভার্ব ওয়ানের সাথে এস বাই এস হবে। এখন সব ক্ষেত্রে কি ভার্ব ওয়ান হয় না? সব ক্ষেত্রে ভার্ব ওয়ান হয় না, ভার্ব ওয়ান অথবা ভার্ব ওয়ানের সাথে এস বাই এস। আমি এখানে বি1 বসাইছি। এখন কি এই নোটটা যদি আমি মনে রাখতে পারি, তাহলে যদি এটার মধ্যে পড়ে যায় তাহলে সেন্টেন্সটা কিন্তু আমার ভুল হয়ে যাবে। সাবজেক্টটা কি আছে? হি। এখন হি কোন পারসন? ফার্স্ট পারসন হবে না, সেকেন্ড পারসন হবে না, থার্ড পারসনের কিসে পড়ে? একাধিক। হি দিয়ে কি একাধিক বোঝায়? হি অর্থ সে, মানে একজন, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আমাকে অবশ্যই গোর সাথে ইএস বসাতে হবে। তাহলে কি হলো? হি গোস টু স্কুল। ঠিক একই ভাবে যদি আমাদের পরীক্ষাতে এরকমটা থাকে, আই ড্যাশ ক্লোথে আছে হচ্ছে রাইট a letter, L double E double T here letter। আমাদের এখানে বলা আছে প্রেজেন্ট ইনডিফিনিট করার জন্য আমরা তখন কি করব? অবশ্যই এখানে ভার্ব ওয়ানের কাজ। তাহলে ভার্ব ওয়ানের কাজ হলে রাইট এর ভার্ব ওয়ান কি? রাইট। হ্যাঁ, এখন বলছি কি রুট মনে রাখার জন্য, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্ব ওয়ানের সাথে এস বাই এস হয়। স্যার এটা কি থার্ড পারসন সিঙ্গুলার? অবশ্যই সিঙ্গুলার না। আমি এখানে ছক অনুযায়ী দেখতে পাচ্ছি আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে এই রাইটের সাথে কি এসবিএস হবে? হবে না। তো আশা করছি বন্ধুরা, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে কোনো ফিল ইন দ্য গ্যাপস আসে অথবা যদি ইন্ডিকেটরি তোমাদের বলে যায় যে এই টেন্স করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে গেলে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। আশা করছি টেন্সের বেসিক ধারণাটা নিয়ে আমরা আজ বুঝতে পারছি এবং প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে আমাদের আর কোনো ঝামেলা থাকার কথা না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী ক্লাসগুলোর মাধ্যমে প্রেজেন্ট টেন্স বাকি সেন্টেন্সগুলো নেক্সট বাকি যে টেন্সগুলো আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পরবর্তী ক্লাসে চেষ্টা করব তোমাদেরকে বাকি তিনটি বিষয় নিয়ে একটি ক্লাসে আলোচনা করার জন্য। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।